ওয়েলকাম টু ইজি টু লার্ন। আজ আমরা সিটেটের জন্য প্র্যাকটিস সেট শুরু করব। আমরা জানি সিটেট 2024 7ই জুলাই অনুষ্ঠিত হবে। এই 7ই জুলাইকে টার্গেট করে আমরা মূলত সিটেটের প্র্যাকটিস সেট শুরু করলাম। এই প্র্যাকটিস সেটের আমাদের দুটো উপকার এই প্র্যাকটিস সেট থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। প্রথমত, এই প্র্যাকটিসগুলো বেসড অন PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 1 নম্বর। এবং এই প্র্যাকটিস সেটে আমি মূলত চেষ্টা করেছি চ্যাপ্টার যে সব জায়গাগুলো থেকে প্রশ্নটা এসেছে সেই সব জায়গার কনসেপ্টটাও আমরা পরিষ্কার করব, ক্লিয়ার করব। ঠিক আছে? যেমন ধরো কোনো কোশ্চিন ডেভেলপমেন্ট থেকে হয়েছে, তখন আমরা সেই ডেভেলপমেন্টের ওই কোশ্চিনটা আলোচনা করে তার প্রশ্ন উত্তরটা আলোচনা করার পর আমরা সেই ডেভেলপমেন্ট সম্পর্কে বিশেষ কিছু তথ্য সেই কোশ্চিনে আমরা আলোচনা করব। সেইভাবে আমি সিরিজটাকে সাজিয়েছি। সুতরাং আপনারা ধৈর্য ধরে প্রশ্নগুলোর আনসারগুলো করার চেষ্টা করবেন, যাতে করে আপনার সিটেটের এক্সামিনেশনের জন্য উপকৃত হতে পারেন। তো আমরা প্রথম প্রশ্ন দেখে নিই এবং সেই প্রশ্ন থেকেই আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট দ্য রোল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা নিয়েছি হেরিডিটি এবং এনভায়রনমেন্টের থেকে, বংশগতি এবং পরিবেশ। আমরা সবাই এই চ্যাপ্টারটা পড়ি এবং এই চ্যাপ্টার মূলত যে জিনিসগুলো আমাদের বোঝা দরকার, যেই কনসেপ্টগুলো এই চ্যাপ্টার থেকে আমাদের থাকা দরকার, সেইটাই আমরা এই কোশ্চিন থেকে অনেকটাই জেনে নেব। সেজন্য এই কোশ্চিনটাকে আমরা ইনপুট করেছি, এখানে রেখেছি আলোচনার জন্য। এর অপশনগুলো হচ্ছে, আমরা বাংলায় দেখে নিই। বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি সত্য? এমন প্রশ্ন যেখানে কোনটা ট্রু বা কোনটা সত্য এমন প্রশ্ন থাকলে আমরা সহজে বুঝে নেব সেখানে তিনটে অপশন ভুল আছে, এবং একটি সঠিক আছে। ঠিক আছে? কেন এই কথাটা বললাম? কারণ কোনো কোনো প্রশ্নে কোনটা ভুল যদি বলে, তাহলে সেখানে জানবো তিনটে ঠিক আছে এবং একটা ভুল আছে। সুতরাং আমরা এই কোশ্চিনের এই মারপ্যাচগুলো যদি বুঝে যাই, তাহলে আমাদের আনসার করা অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলুন আমরা অপশনগুলো দেখে নিই। বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি সত্য? আপনার চেষ্টা করবেন সবসময় ইংলিশে কোশ্চিনটাকে পড়ে বোঝার। যারা ইংলিশ পড়তে পারেন এবং যারা ইংলিশ কিছুটা বুঝতে পারেন, তারা চেষ্টা করুন নর্মালি সিটেটের জন্য বা ডাব্লিউবি টেটের জন্য, যে কোনো টেটের জন্যই আপনারা ইংলিশে আনসারটা প্রশ্নটা বোঝার চেষ্টা করুন এবং আনসারটা করার চেষ্টা করুন। কারণ ইংলিশে কিছু টার্ম আছে খুবই সহজ এবং সেগুলো বারবারই রিপিটেডভাবে ইউজ হয়, এবং সেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেকটাই আনসার সঠিক হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ বাংলার ক্ষেত্রে কি হয়, একটা শব্দকে বিভিন্ন রকমভাবে প্রকাশ করা যায়, বিভিন্ন শব্দের দ্বারা প্রকাশ করা যায়। সুতরাং বাংলায় এই একটু প্রশ্ন আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু সমস্যা, অনেক ভাষাগত সমস্যায় বাংলা, আমরা যদিও বাঙালি তবুও আমাদের বাংলাতেই বুঝতে অনেক সময় অসুবিধা হয়ে ওঠে। সেই জায়গা থেকে ইংলিশে বোঝার চেষ্টা করবেন, যাতে করে আনসারগুলো সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। এবং টেকনিকগুলো, কিছু কিছু টেকনিক আমি আপনাদের বলে দেবো, যেগুলো ইংলিশে আনসার করার জন্য খুবই উপকার হবে আপনার আনসার করার জন্য। ঠিক আছে? আমরা অপশনগুলো দেখে নিই। তাহলে আমরা প্রশ্নটা বুঝলাম যে বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে। কার উপর ভূমিকা? ডেভেলপমেন্টের, বিকাশের উপর ভূমিকা থাকে বংশগতি এবং এনভায়রনমেন্ট। ঠিক আছে? এর অপশনগুলো, certain aspects of development are influenced more by heredity and others more by environment. বিকাশের কিছু দিক বংশগতির দ্বারা এবং অন্যগুলো পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। এই উত্তরটা অনেকটা সঠিক মনে হচ্ছে। আমরা বাকি আনসারগুলো দেখে নেব এবং বুঝবো যে কোনটা সঠিক একেবারেই। সেকেন্ড অপশনে আমরা দেখব, আ চাইল্ডস অ্যাবিলিটি টু লার্ন অ্যান্ড পারফর্ম ইজ কমপ্লিটলি ডিসাইডেড বাই জিনস। এই যে একটা শব্দ, কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, ঠিক আছে, এই সম্পূর্ণভাবে, অনলি, এমন প্রশ্নে অপশানে যদি এমন থাকে, এগুলোকে আমরা একটু ভালো করে দেখব। কারণ যখন ডেভেলপমেন্টের কথা বলছে সেখানে অনলিটা খুব ডাউটফুল।
ডেভেলপমেন্ট অনেক কিছুর সাথে সম্পর্কিত, সুতরাং এখানে অনলি বললে সেই অপশনটা বাদ যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এটা একটা ট্রিক। ঠিক আছে, আমরা পরের অপশনটা বুঝবো। একটি শিশুর শেখা এবং কর্ম প্রতিনিধিত্ব বা কাজ করার ক্ষমতা সম্পূর্ণভাবে জিন্স দ্বারা নির্ধারিত। এটা কিন্তু সঠিক নয়। শুধুমাত্র জিন্স দ্বারাই সে শিখবে এবং কাজ করবে, এটা ডাউটফুল। সুতরাং আমরা পরের অপশনটা দেখে নেব। গুড কেয়ার অ্যান্ড আ নিউট্রিয়াস ডায়েট ক্যান ফাইট অফ এনি ডিসঅর্ডার আ চাইল্ড ইজ বর্ন উইথ। ভালো যত্ন এবং পুষ্টিকর খাদ্য যে কোনো সমস্যা নিয়ে জন্ম নেওয়া শিশুকে প্রতিরোধ করতে পারে। এটা ঠিক মনে হচ্ছে না যে একটা শিশু যে কোনো সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেছে এবং তাকে যদি গুড কেয়ার দেওয়া হয় এবং নিউট্রিয়াস ডায়েট দেওয়া হয় তাহলে সে ভালো হয়ে যাবে, হবে না। ঠিক আছে, অনেক রকম ইম্পেয়ারমেন্ট আছে, অনেক রকম সমস্যা আছে যেগুলো ভালো যত্ন বা নিউট্রিয়াস দিয়ে, ডায়েট দিয়ে ভালো করা যায় না। সুতরাং এটাও ডাউটফুল, এটা আমি ক্রস করলাম, এটাও ক্রস করলাম। আমার এইটা কিছুটা ঠিক মনে হয়েছে। নেক্সট অপশনটা দেখে নেব এবং আমার অ্যান্সার ফাইনালাইজ করব। Environment plays a significant role only in the child's language development. এই যে অনলি, এখানে যেমন বাদ দিলাম এনি ছিল, এখানে দেখুন অনলি, এই অনলি, কমপ্লিটলি, এনি এসব থাকলে আমরা সেটাকে সন্দেহ চোখে দেখব এবং সেটা নেগেটিভ হওয়ার সম্ভাবনাই বেশি, ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে এনভায়রনমেন্ট প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল অনলি ইন চাইল্ডস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। চাইল্ডের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে শুধুমাত্র পরিবেশ শুধু শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। সুতরাং আমাদের রাইট আনসার অপশন এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো বংশগতি ও পরিবেশ সমানভাবে গুরুত্বপূর্ণ। শুধু যদি বংশগতি পায় একটা শিশু, পরিবেশ না পায়, তাহলেও সে বেড়ে উঠবে না ভালোভাবে, মানুষের মতন মানুষ হবে না। শুধু যদি পরিবেশ পায় কিন্তু বংশগতিতে যদি তার সমস্যা থাকে তাহলেও সে মানুষ হবে না। দুটোরই একে অপরের সাথে সংমিশ্রণ, একে অপরের সাথে ইন্টারঅ্যাকশানই আমাদের ডেভেলপমেন্টকে ভালো করে তোলে। আর শিক্ষার ক্ষেত্রেও, ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আপনার প্রশ্ন করা হবে এমনভাবে যাতে ওরা বুঝতে পারে যে আপনি হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটোরই গুরুত্ব দিচ্ছেন আপনার আনসারে, এটাও মাথায় রাখতে হবে। তাই প্রথম আনসারটাই বিকাশের কিছু দিক বংশগতির দ্বারা এবং অন্যগুলো পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, এটা সঠিক এবং এটা কারেক্ট আনসার। ওকে, আমরা নেক্সট প্রশ্ন চলে যাব, 2 নম্বর প্রশ্নে। এটাও খুব ভালো প্রশ্ন। এখানে ইংলিশের ক্ষেত্রে মনে রাখবেন এই কগনিটিভ, তারপরে মেন্টাল, ঠিক আছে, এগুলো কি সমজাতীয়, একই রকমের মানসিক দিকের সম্পর্কের কথা বলছে। ঠিক আছে, এগুলো বাংলায় বিভিন্ন রকম করা যায়, প্রজ্ঞা, জ্ঞান, হ্যানা ত্যানা করা যায়, যেগুলো আমাদের ডাউটের মধ্যে ফেলে দেয় এবং আনসার আমার অনেক সময় আমাদের কি হয়ে যায়, ভুল হয়ে যায়। এই ক্ষেত্রে যেমন কগনিটিভ পাওয়ার অফ এ চাইল্ড লাইক ইমাজিনেশন, ইন্টেলিজেন্স, অ্যাবিলিটি টু টেক ডিসিশন এটসেট্রা আর রিলেটেড টু চাইল্ডস। এটা একটি শিশুর জ্ঞানীয় শক্তি যেমন কল্পনা, বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদি সম্পর্কিত। শিশুর কিসের সাথে সম্পর্কিত? যখনই কগনিটিভ বলবে সেটা অবশ্যই মেন্টাল, এটা অবশ্যই মেন্টালের সাথে সম্পর্কিত হবে। প্রজ্ঞা, জ্ঞান, এটা মানসিক বিকাশের সাথে সম্পর্কিত। সুতরাং এখানে আমরা খুব সহজেই ফিজিক্যাল ডেভেলপমেন্টটা ক্রস করতে পারবো, সামাজিক বিকাশের মধ্যেও পড়বে না, কগনিশনটা অলরাউন্ড ডেভেলপমেন্টের মধ্যেও পড়বে না। এর সমরূপ আরেকটি শব্দ হচ্ছে মেন্টাল এবং সেটা মেন্টাল ডেভেলপমেন্ট। সুতরাং আমরা এখানে বুঝবো এটা মেন্টাল ডেভেলপমেন্ট হবে, এটা সঠিক আনসার হবে মানসিক বিকাশ। ঠিক আছে, তাহলে এখানে একটা ট্রিক কি থাকলো, ইংলিশের ক্ষেত্রে যারা পড়বেন যখনই আপনি এই কগনিটিভ, মেন্টাল এমন অপশনগুলো পাবেন সেগুলো অবশ্যই জ্ঞানের সাথে যুক্ত। 3 নম্বর কোশ্চেনে আমরা দেখব, প্লে হ্যাজ আ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপমেন্ট অফ ইয়াং চিলড্রেন ফর দ্য ফলোয়িং রিজন এক্সেপ্ট। শিশুদের বিকাশের জন্য খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম্নলিখিত কারণে, এটা ছাড়া মানে এখানে
তিনটে সঠিক একটি ভুল। এমন প্রশ্নে যেখানে এক্সেপ্ট থাকবে বা এটা ছাড়া এরকম থাকবে, সেখানে আমাদের মাথায় রাখতে হবে তিনটে সঠিক হবে, তিনটে আনসার সঠিক হবে এবং একটি ভুল হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এমন ক্ষেত্রে কোশ্চিনে আনসার করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা অপশনগুলো দেখে নেব। প্রথম অপশন হচ্ছে শিশুদের বিকাশের জন্য খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম্নলিখিত কারণে। কারণগুলো কি? একটা, দে গেন মাস্টারি ওভার দেয়ার বডি, তারা তাদের শরীরের দক্ষতা অর্জন করে, এটা সঠিক। খেলা তাদের শরীরের দক্ষতা অর্জন করে, এটা সঠিক। ইট স্টিমুলেট দেয়ার সেন্স, এটা তাদের ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে, এটাও সঠিক। ইট জাস্ট আ প্লেজেন্ট ওয়ে টু স্পেন্ড টাইম, এটি শুধু সময় পালনের একটি মনোরম উপায়, এইটা ডেভেলপমেন্টের সাথে খুব একটা যায় না। শুধু বিনা কারণে কোনো কিছু করা, এটা ডেভেলপমেন্টের কোনো, সেই জিনিসের ডেভেলপমেন্টে গুরুত্ব থাকে না। তা খেলা যদি বিনা কারণেই একটা কিছু করা হতো তাহলে খেলার কোনো গুরুত্ব থাকতো না। সুতরাং এই আনসারটা এইভাবে কোনো রকমভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে না, কারণ শুধু একটা মনোরম সময় কাটানোর একটা উপায় খেলা হতে পারে না, তাহলে তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো গুরুত্ব থাকবে না। নেক্সট অপশানটা আমরা দেখব, দে অ্যাকোয়ার নিউ স্কিলস অ্যান্ড লার্ন হোয়েন টু ইউজ দেম, তারা নতুন দক্ষতা অর্জন করে এবং তা কখন ব্যবহার করতে হবে তা শেখে। সুতরাং এখানেও এটা আমরা সঠিক লাগছে, তাহলে তিনটেই সঠিক লাগছে। দেখুন, তারা তাদের শরীরে দক্ষতা অর্জন করে, এটা এই কারণের মধ্যে যাচ্ছে খেলার। এটি শুধু এটা তাদের ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে, অবশ্যই আমরা খেললে আমাদের ইন্দ্রিয় সেন্সেস আমাদের স্টিমুলেট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তারা নতুন দক্ষতা অর্জন করে এবং তা কখন ব্যবহার করতে হবে তা শেখে। সুতরাং এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে, যেটা ভুল সেটাই, সরি, এটা 3 নম্বরটা, এটা শুধু সময় পালনের একটি মনোরম উপায়, এইটাই এক্সেপশনের মধ্যে পড়বে। সুতরাং এটাই 3 নম্বরটাই সঠিক আনসার। ওকে, আমরা নেক্সট চলে যাব। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, aspect of development of a child and characteristics are given as, এটাও পিওকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখানে বলছে বিকাশের দিকগুলো এবং তার বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, দুটো দিয়ে দিয়েছে দুরকম, যেমন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ঠিক আছে, শিশুদের ভাষার বিকাশ, এর সাথে সাথে তার বৈশিষ্ট্যগুলো দিয়েছে। ভাষার বিকাশ হলে তার বৈশিষ্ট্যগুলো কী হবে সেটা বলেছে। ঠিক কগনিটিভ ডেভেলপমেন্ট হলে তার বৈশিষ্ট্য কী হবে সেটা বলেছে। ইমোশনাল ডেভেলপমেন্ট তার বৈশিষ্ট্য বলেছে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট তার বৈশিষ্ট্য বলেছে। আমরা দেখে নেব এবার বৈশিষ্ট্যগুলোর সাথে আমাদেরকে ম্যাচ করাতে হবে। ভাষার বিকাশের সাথে বলছে কি, এর বৈশিষ্ট্য থাকবে কি, শিশুটা প্রশ্ন করতে শেখে, এটা কি ভাষার বিকাশের সাথে যাচ্ছে? আচ্ছা, এরকম ডাউটফুলের ক্ষেত্রে আমরা কি করব, আমরা যেটা যাবে প্রথমে সেটাকে সিলেক্ট করবো, একটা সঠিক যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটার সাথে এটাই যায়, সেইগুলোকে আমরা ধরে নেব এবং সেখান থেকে অপশন এলিমিনেট করার চেষ্টা করব এবং সঠিক উত্তরটা সেখান থেকে বের করব। আচ্ছা, এখান থেকে আমাদের একটু ডাউট থেকে গেল, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এর সাথে দ্য চাইল্ড আস্ক কোয়েশ্চেন, আমরা পরেরটা দেখব। এখানে আমাদের ক্লিয়ার হচ্ছে না আনসারটা। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে দ্য চাইল্ড ইজ এবল টু ওয়াক, শিশুরা হাঁটতে শেখে, এর সাথে মানবাধিক না, সরি, এটা মানসিক, মানসিক হবে, এটা হবে মানসিক, 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 আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, মানসিক, মানসিক উন্নতি বা মানসিক বিকাশ, এর সাথে শিশু হাঁটতে পারে, এটা মানসিক বিকাশের বৈশিষ্ট্য নয়। আমরা এবার দেখব পরেরটা, ইমোশনাল ডেভেলপমেন্ট, এর সাথে কি এই বৈশিষ্ট্যটা যায়, এটা দেখতে হবে। দ্য চাইল্ড ফিলস হ্যাপি, হ্যাঁ, ইমোশন মানে হচ্ছে আমাদের প্রক্ষোভ বা যেটা আমাদের আবেগ, এর সাথে সুখ দুঃখ জড়িয়ে, সুতরাং এটা যায়, সুতরাং এইটার সাথে এটা সঠিক হচ্ছে। আমরা এবার এলিমিনেট করার চেষ্টা করব আনসারকে। আমরা পরেরটা দেখে নিই, ফিজিক্যাল ডেভেলপমেন্ট এর সাথে যাচ্ছে দ্য চাইল্ড টেক্স পার্ট ইন ডিসকাশন, ছেলেরা কোনো কিছু আলোচনায় অংশগ্রহণ করে, এর সাথেও ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে এটা যাচ্ছে না, সুতরাং এইখানেও এটা হবে না। আমরা পেলাম সি এরটা 3 হবে। আমরা দেখব সি এর 3 কোনটা কোনটায় আছে। আমরা দেখব এইটাই সি এর 3 আছে, এইটাই সি এর 3 আছে, তাহলে পরেরটা আমরা বোঝার চেষ্টা করব, বা এই দুটো তাহলে অটোমেটিক্যালি আমাদের এলিমিনেট হয়ে গেল। এবার দেখব যে একের সাথে এক যায় না, একের সাথে 4 যায়। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট দ্য চাইল্ড আস্ক কোশ্চেন, এইটা ঠিক মনে হচ্ছে না। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সাথে দ্য চাইল্ড টেক্স পার্ট ইন ডিসকাশন,
এটা ঠিক মনে হচ্ছে। শিশুরা ভাষার বিকাশের সাথে আলোচনায় অংশগ্রহণ করে, এটা অনেকটাই ঠিক মনে হচ্ছে, কারণ পরেরটা আমরা দেখব কগনিটিভ ডেভেলপমেন্ট এর সাথে দ্য চাইল্ড ইজ এবল টু ওয়াক, এটা যায় না। এই চাইল্ড এবল টু ওয়াক, হাঁটতে পারে, মানে এটা তার ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে আসছে। সুতরাং ডি এর সাথে আমরা দেখব 2 কোনটা আসছে, ডি এর সাথে 2 এটাও আসছে, এটাও আসছে। সুতরাং আমাদের আরেকটা কোশ্চেন, আরেকটা অপশন আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা সি ডি দুটো পেয়ে গেলাম। এবার আমাদের কগনিটিভ আর ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের ডাউট থাকলো। কগনিটিভের ক্ষেত্রে আমরা এবার ফিজিক্যালের ক্ষেত্রে যেটা আছে যে দ্য চাইল্ড টেক পার্ট ইন ডিসকাশন আর দ্য চাইল্ড আস্ক কোয়েশ্চেন, এই দুটোর মধ্যে আস্ক কোয়েশ্চেনটা আমাদের অবশ্যই, যখন কোনো কিছু প্রশ্ন করার ব্যাপার থাকবে, জিজ্ঞাসু কোনো বিষয় থাকবে, সেটা অবশ্যই মেন্টালের সাথে যাবে, কগনিটিভ, এটা মাথায় রাখতে হবে, বা মেন্টাল অ্যাবিলিটির সাথে যায় প্রশ্ন করাটা। আর কোনো কিছু কথা বলা, আলোচনা করা, এগুলো ভাষার সাথে যাবে। সুতরাং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এর সাথে দ্য চাইল্ড টেকস পার্ট ইন ডিসকাশন। সুতরাং এটা 4 যেটাই আছে সেটাই সঠিক হবে। সুতরাং এটা 4। সুতরাং এই ক্ষেত্রে সি এরটা সঠিক আনসার। ক্লিয়ার? যেখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে দ্য চাইল্ড টেক্স পার্ট ইন ডিসকাশন, কগনিটিভ ডেভেলপমেন্টে হয়ে যাবে B1 দ্য চাইল্ড আস্ক কোয়েশ্চেন, শিশুরা প্রশ্ন করবে। আর সি এরটাই ইমোশনাল ডেভেলপমেন্ট ফিলস হ্যাপি, ডি এরটাই ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মানে হবে দ্য চাইল্ড ইজ এবল টু ওয়াক, শিশুরা হাঁটতে পারে। ঠিক আছে, এটা সঠিক উত্তর, আনসার সি। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাব। কোশ্চেন 5, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইনভাইটস চিলড্রেন টু থিঙ্ক ক্রিটিক্যালি। এখানে এই প্রশ্নটা এসেছে থিঙ্কিং চ্যাপ্টার বা ইন্টেলিজেন্স চ্যাপ্টার, যে তারা থিঙ্কিংয়ের ব্যাপারে, চিন্তা ভাবনার ক্ষেত্রে, যে এর মধ্যে কোন কোশ্চেনটা তাকে ক্রিটিক্যালি তাকে চিন্তা করতে, যৌক্তিকভাবে চিন্তা করার জন্য আহ্বান জানায়। কোনটার জন্য তার যুক্তিপূর্ণ চিন্তা করার দরকার। প্রশ্নের অপশনগুলো দেখে নেব। ডু ইউ নো দ্য আনসার টু দিস, তুমি কি এর উত্তরটা জানো? এর উত্তরটা জানো, এমন ক্ষেত্রে আমরা হ্যাঁ বা না এ উত্তর দিতে পারবো, তাই না? সুতরাং এর জন্য ক্রিটিক্যাল আমাদের চিন্তা করতে হচ্ছে না। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য রাইট আনসার, এর সঠিক উত্তরটা কি? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা আমরা বলে দিলাম সঠিক উত্তর, এর জন্য আমাকে ক্রিটিক্যাল চিন্তা করতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। ক্যান ইউ থিঙ্ক অফ সিমিলার সিচুয়েশন, তুমি কি এমনই অনুরূপ অবস্থা চিন্তা করতে পারো? এটা একটু মনে হচ্ছে কিছুটা। আবার আমরা দেখব পরের অপশনটা, হোয়াট আর দ্য ডিফারেন্স ওয়েজ ইন হুইচ উই ক্যান সলভ দিস, আর বিকল্প কি পদ্ধতিতে আমরা এটা সমাধান করতে পারি। এই যে সিমিলার ওয়ে বলছে, মানে একই রকমের চিন্তা, এখানেও ক্রিটিক্যাল কিছু আমাদের প্রয়োজন হচ্ছে না। কিন্তু যখন বিকল্প ডিফারেন্স ওয়েজ, অন্যভাবে আমাকে চিন্তা করতে বলছে, ভিন্ন উপায়ে সমাধান করতে বলছে, তখন কিন্তু অবশ্যই আমাকে ক্রিটিক্যালি থিঙ্কিং করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং আমার প্রয়োজন। সুতরাং এর সঠিক উত্তর হয়ে যাবে আনসার ডি। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, এবার আমরা 6 নম্বর প্রশ্ন দেখব, যেখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন বেস্ট ডেসক্রাইব প্রোগ্রেসিভ এডুকেশন। আমরা প্রগতিশীল শিক্ষা থেকে একটা প্রশ্ন নিয়েছি, যেখানে বলছে নিম্নলিখিত কোনটি অগ্রগতিশীল শিক্ষাকে সেরাভাবে বর্ণনা করে। অগ্রগতিশীল শিক্ষা বা এটাকে প্রগতিশীল শিক্ষা, প্রগতিশীল শিক্ষা, যেটা প্রোগ্রেসিভ এডুকেশন, জন ডিউ, এটা মাথায় রাখতে হবে। প্রোগ্রেসিভ এডুকেশনের সাথে আমরা মনে রাখবো জন ডিউ এর কথা। ওকে, সো প্রশ্নটা কি বলছে, নিম্নলিখিত কোনটি প্রোগ্রেসিভ শিক্ষাকে সেরাভাবে বর্ণনা করে। প্রোগ্রেসিভ শিক্ষা মানে ছেলেরা সেখানে নিজেরাই নিজেকে কাজ করবে, নিজেদের কাজের মাধ্যমেই সহযোগিতার মাধ্যমেই শিখবে, এটাই হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন। আমরা অপশনগুলো দেখে নেব। লার্নিং বাই ডুইং, প্রজেক্ট মেথড, কোঅপারেটিভ লার্নিং, করে শেখার, প্রকল্প পদ্ধতি, সহযোগিতামূলক শেখা। ঠিক আছে, সুতরাং এটা অনেকটাই সঠিক মনে হচ্ছে। আমরা পরের অপশনগুলো দেখব। থিম্যাটিক ইউনিটস, রেগুলার ইউনিট টেস্ট, র্যাঙ্কিং। এমনভাবে কি প্রোগ্রেসিভ এডুকেশনকে আমরা ডিফাইন করব যেখানে নিয়মিত একটা ইউনিট টেস্ট, র্যাঙ্কিং হবে। বা নেক্সট অপশন,
পার্সোনালাইজড লার্নিং, অ্যাবিলিটি গ্রুপিং, লেবেলিং স্টুডেন্ট। এই যে লেবেলিং স্টুডেন্ট, ইংলিশের ক্ষেত্রে যারা পড়বেন তারা মনে রাখবেন লেবেলিং স্টুডেন্ট একটা নেগেটিভ ওয়ার্ড। এটা আমরা অপশানে থাকলে সেটা অপশানটাকে বাদ দেবো। আমরা কোনো সময় স্টুডেন্টকে লেবেলিং করব না, লেবেল করব না, সেটাকে কোনো রকমভাবে তাকে কোনো মাত্রায় বা কোনো স্তরে আনবো না। ঠিক আছে, সবাইকে সমানভাবে দেখতে হবে, লেবেল করা যাবে না। নেক্সট অপশান প্রজেক্ট মেথড, এবিলিটি গ্রুপিং। এই যে এবিলিটি গ্রুপিং, র্যাঙ্কিং, এগুলো হবে না। সুতরাং এইখানে এই প্রশ্নটাও এই অপশানটাও সঠিক নয়। সুতরাং এখানে লার্নিং বাই ডুইং, এই যে করে শেখা, প্রজেক্ট মেথড একটা করে শেখারই একটা পদ্ধতি। কোঅপারেটিভ লার্নিং, যেখানে সহযোগিতামূলক শিক্ষা। সুতরাং এই অপশনটা বেস্ট ডেসক্রাইব করছে প্রোগ্রেসিভ এডুকেশনকে। সুতরাং এটাই সঠিক আনসার। তাহলে প্রোগ্রেসিভ এডুকেশনের সাথে এই ওয়ার্ডগুলো, এই কথাগুলো যুক্ত, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, জন ডিউয়ের কথা। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 7 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট প্রোগ্রেসিভ এডুকেশন এক্সপ্লেন এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। নিম্নলিখিত কোন বক্তব্যটি প্রগতিশীল শিক্ষা সম্পর্কে বর্ণনা করে যে শিক্ষাই জীবন? আমরা এর অপশনটা দেখার চেষ্টা করব। স্কুল এডুকেশন শুড কন্টিনিউ অ্যাজ লং অ্যাজ পসিবল। স্কুল শিক্ষাটি সম্ভবত সবসময় চলতে থাকতে হবে, এটা সবসময় কন্টিনিউয়াস হবে এমন নয় স্কুল এডুকেশনটা। ওকে, সুতরাং এটা নেগেটিভ একটা প্রশ্ন অপশন। নেক্সট অপশন আমরা দেখব, স্কুল আর নট রিকোয়ার্ড, চিলড্রেন ক্যান লার্ন ফ্রম দেয়ার লাইফ এক্সপিরিয়েন্স। এখানে স্কুলের কোনো গুরুত্বই দিচ্ছে না, নট রিকোয়ার্ড, স্কুলের প্রয়োজনই নেই, এটা নেগেটিভ, তাই না? সুতরাং এখানে আমরা বাদ দেব। প্রোগ্রেসিভ এডুকেশনে অবশ্যই স্কুলের একটা গুরুত্ব আছে। এডুকেশন ইন স্কুল শুড রিফ্লেক্ট দ্য সোশ্যাল অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড। হ্যাঁ, স্কুলের শিক্ষাটি সামাজিক এবং প্রাকৃতিক বিশ্বকে প্রতিফলিত করা উচিত। স্কুলে যে শিক্ষাটা দেবো সেখানে আমাদের বলে না, স্কুলে সমাজের রূপকে প্রতিফলিত করতে হবে স্কুলে। হ্যাঁ, সুতরাং এই অপশনটা অনেকটাই সঠিক মনে হচ্ছে। আমরা পরের অপশনটা দেখব, লাইফ ইজ দ্য ট্রু এডুকেটর। জীবন সত্যিই শিক্ষক। হ্যাঁ, জীবনই শিক্ষক। সুতরাং এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি এডুকেশন ইজ লাইফ ইটসেলফ এর সাথে যাচ্ছে, এডুকেশন ইন স্কুল শুড রিফ্লেক্ট দ্য সোশ্যাল অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড। এটাই আমাদের সঠিক উত্তর যাবে, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। ওকে, নেক্সট কোশ্চেন, খুব ইজি একটা ধারণা, এখানে খুব কমপ্লিকেট করার কিছু বিষয় নাই। প্রগতিশীল শিক্ষা, যেখানে শিক্ষাটা হবে সেই স্কুলের মধ্যে যেখানে সমাজটাকে সেখানে প্রতিফলিত করে শিক্ষা দেওয়া হবে, প্রগতিশীল শিক্ষা। ওকে, নেক্সট অপশন আমরা 8 নম্বরে চলে যাব, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট রেফার্স টু। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিটি। ভাইগটস্কির থিওরি থেকে নেওয়া এটা, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা মনে রাখবেন, মানে এমন একটা জোন, একটা শিশু এমন একটা জোন, যেই জোনটা তার ক্ষেত্রে অ্যাচিভ করা খুব সহজ, কিন্তু তখন অবধি সে এই জোনটাকে অ্যাচিভ করতে পারেনি। এর জন্য দরকার এমকেও কনসেপ্ট, মানে মোর নলেজেবল আদার্স। এই এমকেওটা টিচারও হতে পারে, পেয়ার গ্রুপে কেউ হতে পারে, প্যারেন্ট হতে পারে, যে কেউ হতে পারে। এই এমকেও এর হেল্পেই একটা শিশু এই জোন অফ ডেভেলপমেন্ট, প্রক্সিমাল ডেভেলপমেন্ট, তার সম্ভাব্য বিকাশের স্তরটা উন্নীত হতে পারে যদি সে কারো সহযোগিতা পায়। এখানে আমরা প্রশ্নটা দেখব কীভাবে প্রশ্নগুলো অপশনগুলো দিয়েছে। আমরা শুধু জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা বোঝার চেষ্টা করলাম, যে একটা ডেভেলপমেন্টের একটা ফেজ যেটা একটা শিশু অ্যাচিভ করতে পারে কারো সহযোগিতার দ্বারা। ওকে, আচ্ছা আমরা দেখি, দ্য ফেজ হোয়েন ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট ইজ পসিবল। এমন একটা ফেজ, এমন একটা পর্যায় যেখানে সর্বোচ্চ উন্নতি সম্ভব। আচ্ছা, এই অপশনটা হলো। নেক্সট অপশনে দেখব, দ্য ডেভেলপমেন্টাল ফেজ হোয়েন চাইল্ড টেক্স কমপ্লিট রেসপন্সিবিলিটি ফর লার্নিং। উন্নতির বা বিকাশের এমন একটা স্তর যেখানে শিশু সম্পূর্ণভাবে নিজের দায়িত্ব গ্রহণ করে। সুতরাং এটাও সঠিক নয়, নিজে হবে না। আমি বললাম প্রথমেই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটার জন্য আমাদের এমকেও দরকার হয়। A context in which children can almost perform a task on their own
উইথ দ্য রাইট লেভেল অফ সাপোর্ট। শিশুরা এখানে সাপোর্টের ব্যাপারটা আসছে, এই জেডপি দিয়ে সাপোর্টের ব্যাপারটা থাকলে সেই আনসারটা সঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আমরা যদি পরে অপশনটা দেখে নেব, দ্য পয়েন্ট ইন লার্নিং হোয়েন সাপোর্ট ক্যান বি উইথড্রন, একটা পর্যায় যেখানে শেখার যখন সহায়তা প্রত্যাহার করা যেতে পারে, সেটাকে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলবো না, আমরা বলবো সেই কনটেক্সটটা ইন হুইচ, সেই পরিস্থিতিটা যেখানে চিলড্রেন ক্যান অলমোস্ট পারফর্ম আ টাস্ক অন দেয়ার ওন, শিশুরা নিজেরাই নিজেদের কাজ করতে পারে, কি সঠিক সহযোগিতায় বা সঠিক সাহায্য পেলে শিশুরা এমকেও দ্বারা বা টিচারের দ্বারা যদি সঠিক সাহায্য পায় তবেই তারা কাজটা করতে পারবে। সেই ক্ষেত্রেই আমরা সেটাকে বলবো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। শিশুটার জন্য ওই কাজটা করাটা ছিল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের মধ্যে। ক্লিয়ার? ওকে, তাহলে একটা এমকেওর সাপোর্ট আমরা থাকবে, যেটা শিশুর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সহযোগিতা করবে। ক্লিয়ার? এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই কনসেপ্টটা মনে রাখতে হবে যে শিশুদের একটা ডেভেলপমেন্টাল জোন যেটা অ্যাচিভ করতে পারে কারো সহযোগিতার দ্বারা, কিন্তু সে করবে নিজেই, কিন্তু সেখানে এমকেও বা একটা টিচার বা একটা পিয়ার বা একটা কেউ তার যে জানে সে সেটা তাকে সহযোগিতা করবে, তবেই সে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। ওকে, সেটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। নেক্সট প্রশ্ন চলে যাব আমরা। চিলড্রেন কামিং ফ্রম সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড, সামাজিক আর্থিকভাবে পিছিয়ে থাকা শিশু, ঠিক আছে, নিডস আ ক্লাসরুম এনভায়রনমেন্ট হুইচ, যেটি এমন একটি শ্রেণীকক্ষ পরিবেশ দরকার যেটি কি করবে, টিচ দেম গুড বিহেভিয়ার, তাদেরকে ভালো আচরণ শেখায়, ভ্যালুজ অ্যান্ড ইউজেস দেয়ার কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক নলেজ, এমন একটা ক্লাসরুম যেখানে তাদেরকে মূল্য দেওয়া হয় এবং তাদের কালচারাল এবং লিঙ্গুইস্টিক নলেজকে ব্যবহার করা হয়, তাদের সাংস্কৃতিক এবং ভাষা জ্ঞানকে ব্যবহার করা হয় ও সম্মান দেওয়া হয়, এমন একটা ক্লাসরুম না ডিসকারেজেস দ্য ইউজেস অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। এই যে এটা একটা নেগেটিভ ওয়ার্ড, এটা থেকেই আমি এই অপশনটাকে এলিমিনেট করতে পারি। কোনো সময় কোনো কিছু ডিসকারেজ করা হবে না, বিশেষ করে ভাষার ক্ষেত্রে। 4 নম্বর অপশন, ক্যাটেগরাইজেস চিলড্রেন বেসড অন দেয়ার এবিলিটি, এই ক্যাটেগরাইজ করা চিলড্রেনদেরকে তাদের এবিলিটির ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা, এটা কিন্তু নেগেটিভ। একটা ভালো এনভায়রনমেন্টাল ক্লাসরুমে, হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে না, ঠিক আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের বি নম্বরের 2 নম্বরের অপশনটাই সঠিক, যেখানে কি হবে, সে যেই অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, একটা এনভায়রনমেন্টাল পরিবেশটা এমনই হবে যেখানে সকলের সাংস্কৃতিক এবং ভাষা জ্ঞানকে ব্যবহার করে ও সম্মান দেওয়া হবে, ব্যবহার করা হবে এবং সম্মান দেওয়া হবে। এইটাই উপযুক্ত একটা আইডিয়াল ক্লাসরুমের জন্য, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এই আনসারটা সঠিক আনসার। 10 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। চিলড্রেন অ্যাকোয়ার জেন্ডার রোল থ্রু অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট, আবার সেই এক্সেপ্ট মানে যেখানে একটা ভুল এবং 3টে সঠিক, ঠিক আছে। আমরা দেখব যে শিশুরা নিজেদের নিচের সমস্তটির মাধ্যমে লিঙ্গ ভূমিকা অর্জন করে ব্যতীত, সবগুলো থেকেই লিঙ্গ ভূমিকা অর্জন করে, একটা ছাড়া ব্যতীত, কোনটা সেটা, মিডিয়া থেকে জেন্ডার রোল তারা অ্যাকোয়ার করে, অর্জন করে, সোশ্যালাইজেশন থেকে তারা সামাজিকীকরণ থেকে তারা জেন্ডার রোল সোশ্যালাইজেশন থেকে তারা অ্যাকোয়ার করে, কালচার থেকে তাদের সংস্কৃতি থেকে তারা জেন্ডার রোল অ্যাকোয়ার করে, টিউটরিং বা যেখানে পড়ানো হয় এমন জায়গা থেকে তারা জেন্ডার রোল অ্যাকোয়ার করে না। সুতরাং এইটাই রং এবং রংটাই সঠিক। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 11 নম্বরের, দ্য মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড অফ অ্যাকুইজিশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা আয়ত্তীকরণ ও বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? আমরা জানি যে ভাষা আয়ত্তীকরণ এবং বিকাশের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে আর্লি চাইল্ডহুড সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রিন্যাটাল মানে
তখনও সে জন্মগ্রহণই করেনি, প্রাক জন্মকালে আমরা ভাষা শিখি না। মধ্য শৈশব এমনটাও নয়, কারণ আমরা আমরা আর্লি চাইল্ডহুড, প্রারম্ভিক শৈশবকালে শিশু ভাষা শিখে নেয়। 2 বছর বয়স থেকেই সে ভাষা শিখতে শুরু করে দেয় ভালোভাবে। অ্যাডোলসেন্স, কৈশোরে নয়, সুতরাং এর আগেই। সুতরাং এইটাই 2 নম্বরটাই সঠিক। আর্লি চাইল্ডহুডই শিশুরা খুব দ্রুতভাবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা সময় যখন তারা ভাষা শেখে। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বরের, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ stage of moral development proposed by Lawrence Kohlberg? Which of the following is a stage of moral development? নিচের কোনটি নৈতিক বিকাশের একটি পর্যায় যা লরেন্স কোহলবার্গের দ্বারা প্রস্তাবিত? কোনটা? ল্যাটেন্সি স্টেজ, আমরা এটা দেখেছি ফ্রয়েডের ক্ষেত্রে আমরা ল্যাটেন্সি স্টেজটা পেয়েছি, ল্যাটেন্সি স্টেজ, সুতরাং এটা ফ্রয়েডে পেয়েছি, কোহলবার্গে পাইনি। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন সামাজিক চুক্তি অভিযোজন, এই জিনিসটা আমরা কোহলবার্গের সাথে, সামাজিক ব্যাপারটা কোহলবার্গের সাথে আমরা শুনেছি কিছুটা। ওকে, এটা আমরা সাইডে রাখলাম, পরের অপশনটা দেখব। কংক্রিট অপারেশনাল স্টেজ, এটা আমরা পিয়াজেতে পেয়েছি, কংক্রিট অপারেশনাল স্টেজ। ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফিওরিটি, এটা আমরা এরিক এরিকসনে পেয়েছি। ওকে, সুতরাং এটাও নয়। সুতরাং এখানে পড়ে থাকলো তাহলে একটাই, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, সামাজিক চুক্তি অভিযোজন, এবং এইটাই আমরা তাহলে কোহলবার্গের স্টেজে পেয়ে থাকবো। ক্লিয়ার? কারণ আমরা এখানে এলিমিনেট করলাম, আমাদের যদি জানাও না থাকে এমন ক্ষেত্রে আমরা কিছু কিছু ওয়ার্ড যেগুলো জেনে বা কিছু কিছু কনসেপ্টের কিছু কিছু স্টেজ বা পর্যায়গুলো জানলে আমরা এই এলিমিনেশনের মাধ্যমেও অপশন চুজ করতে পারবো। নেক্সট কোশ্চেনে যাই আমরা 13 নম্বরে। ডিউরিং ক্লাসরুম ডিসকাশন a teacher often pays more attention to boys than girls. This is an example of, শ্রেণীকক্ষে আলোচনা চলাকালীন শিক্ষক প্রায়ই মেয়েদের চেয়ে ছেলেদের বেশি মনোযোগ দেন। ঠিক আছে, সুতরাং কারোর চেয়ে কাউকে বেশি মনোযোগ দিচ্ছে, সুতরাং এটা অবশ্যই জেন্ডার বায়াস, লিঙ্গ পক্ষপাত। তিনি কোনো লিঙ্গকে বেশি পক্ষপাতিত্ব করাচ্ছেন, তাই না? বেশি দৃষ্টি দিচ্ছেন, এবং তার মানে কোনোটাকে কম ভাবছেন, কম গুরুত্বপূর্ণ, কোনোটাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবছেন, সেটা অবশ্যই লিঙ্গ পক্ষপাতের মধ্যে পর্যবসিত। ঠিক আছে, এটা লিঙ্গ, জেন্ডার আইডেন্টিটি বা জেন্ডার রিলিভেন্সি বা কনস্ট্যান্সি এগুলো নয়, স্থিরতা, প্রাসঙ্গিকতা, পরিচয় এগুলো নয়, এটা হচ্ছে পুরোপুরি একটা পক্ষপাত তুষ্ট বিষয়। সুতরাং এটা সহজ কনসেপ্ট, কাউকে কারোর চেয়ে বেশি আমরা গুরুত্ব দেব না, যদি কেউ দেয় সেটা লিঙ্গ পক্ষপাতের মধ্যে পড়বে। নেক্সট প্রশ্ন 14 নম্বরটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু রিডিউস চিলড্রেন্স জেন্ডার স্টেরিওটাইপিং অ্যান্ড জেন্ডার রোল কনফর্মিটি? নিচের কোনটি শিশুদের লিঙ্গ স্টেরিওটাইপিং এবং লিঙ্গ ভূমিকা সাদৃশ্য হ্রাস করার কার্যকর কৌশল? আমরা সবসময় স্টিরিওটাইপিং মানে গোঁড়ামি বা এই ভূমিকা সাদৃশ্য এগুলোকে হ্রাস করার চেষ্টা করতে হয় আমাদের ক্লাসরুম এনভায়রনমেন্টের মধ্যে। সেই ক্ষেত্রে সেগুলো করার জন্য আমাদের কী করা উচিত? ডিসকাশন অ্যাবাউট দ্য জেন্ডার বায়াস, লিঙ্গ পক্ষপাত সম্পর্কে আলোচনা করা উচিত, না এমফাসাইজিং জেন্ডার স্পেসিফিক রুলস, লিঙ্গ নির্দিষ্ট ভূমিকার উপর জোর দেওয়া উচিত, না জেন্ডার সিগ্রিগেটেড প্লে গ্রুপ, সিগ্রিগেটেড মানে আলাদা আলাদা করে, ঠিক আছে, লিঙ্গ ভেদে খেলার দল করা, ছেলেদের খেলার দল আলাদা, মেয়েদের খেলার দল আলাদা, জেন্ডার সেগ্রিগেটেড সিটিং অ্যারেঞ্জমেন্ট, লিঙ্গভেদে বসার ব্যবস্থা করা, ছেলেরা আলাদা বসবে, মেয়েরা আলাদা বসবে, এইভাবে। সুতরাং এর মধ্যে তাহলে সঠিক হচ্ছে কোনটা আমাদের কার্যকর কৌশল হবে, সেটা হবে সবচেয়ে বেশি হচ্ছে লিঙ্গ বায়াস সম্পর্কে, জেন্ডার বায়াস সম্পর্কে, লিঙ্গ পক্ষপাত সম্পর্কে আলোচনা করাটাই সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, হ্রাস করার জন্য, স্টেরিওটাইপ মানসিকতা হ্রাস করার জন্য। সুতরাং এটাই সঠিক আনসার। তারপরের প্রশ্ন, আজকের জন্য এটাই শেষ প্রশ্ন। Which of the following theorists, while viewing children as active seeker of knowledge, emphasize the influence of social and cultural context on their thinking? ইংলিশের ক্ষেত্রে যারা প্রশ্ন পড়বেন, এই সোশ্যাল এবং কালচারাল কনসেপ্ট ব্যাপারটা এলেই ভাইগসকে গুরুত্ব সবচেয়ে
শিশুদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সোশ্যাল এবং কালচারাল কনটেক্সটের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ভাইভার্সকি। সুতরাং এই সামাজিক সাংস্কৃতিক বিষয়গুলো ব্যাপার জড়িয়ে থাকলে তার আনসার হবে ভাইগর্সকি। তবু আমরা দেখে নেব বাকি অপশানগুলো। জন ওয়াটসন হবে না, পিয়াজে নয়, লরেন কোহলবার্গ। তাহলে এটা লরেন্স কোহলবার্গ হবে না, কারণ তিনি নৈতিকতার উপরে বক্তব্য দিয়েছেন। তার পিয়াজে দিয়েছেন, পাইগেট নয়, এটা পিয়াজে হবে। পিয়াজে, পিয়াজে, ঠিক আছে। পিয়াজে জ্ঞানমূলক তত্ত্বের উপর দিয়েছেন লেভাইগর্সকি, যিনি সমাজ তত্ত্বের উপর, সমাজ ও সংস্কৃতির উপর, সামাজিক সংস্কৃতির উপরে তিনি তার তত্ত্ব দিয়েছেন। এবং জিবি ওয়াটসন এটি আচরণবাদ, তিনি আচরণবাদের উপর তথ্য দিয়েছেন। সুতরাং এর সঠিক উত্তর হবে লেভাইগর্সকি। আমাদের আজকে সমস্ত কোশ্চিনগুলোই ছিল মূলত, আমাদের আজকে যে কোশ্চিনগুলো আমরা আলোচনা করলাম সেগুলো সিটেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আমাদের, এবং এখান থেকে আমরা কোশ্চিনগুলো পড়ে বোঝার চেষ্টা করলাম এবং সেই সাথে সাথে যতটা সম্ভব ছিল আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম। ঠিক আছে,